কিন্তু কোথাও কোথাও কি মনে হয় যে বাংলার ক্ষেত্রে এই যারা বাইরে থেকে বহিরাগত নেতা আসেন, তারা বাংলাকে বুঝতে ভুল করে, বাংলাকে জানতে ভুল করে, বাংলার মর্যাদাটা বুঝতে পারে না? কোথাও কি মনে হচ্ছে? দেখুন, সব জায়গার একটা বৈশিষ্ট্য থাকে, আর কেউ এসে রাতারাতি সব বুঝে এরকম নয়। বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ভাষা, সাহিত্য, খেলাধুলা, আমাদের জীবন পদ্ধতি, আমাদের আড্ডা, গল্প, ক্রিকেট, ফুটবল, আমাদের সিনেমা, সব কিছুর মধ্যে আমাদের একটা রুচি এটা আছে, অনেকটা পাল্টে যাচ্ছে। কিন্তু এটা রাতারাতি কেউ বুঝে যাবে এরকম আমি তো মনে করি না, কারণ আমরা অন্য রাজ্যে যাই, দেখার চেষ্টা করি। আমি আন্দামান নিকোবরে থেকেছি 8.5 বছর, ওখানকার লোককে বোঝার চেষ্টা করছি। আর বোঝার জন্য সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে লোকের বাড়িতে যাও। এই যে আমি লোকের বাড়িতে যাই আর খাই, আপনি জেনে রাখুন, রোজ একবেলা আমি তো লোকের বাড়িতে খাবোই। শুধু চা নয়, হয় নাস্তা করুন, নাহলে ভোজন করুন। কারণ কি, ওখানে আপনি ওই সোসাইটিকে, ওই পরিবারকে বোঝার সুযোগ পাবেন। আমার কর্মীদের সমস্যা ইত্যাদি বা সাধারণ সমাজে আমি বলি, আমি আফ্রিকা গেছি মাননীয় প্রেসিডেন্টের সঙ্গে, সেখানে একজন বাড়িতে গিয়ে মাছ ভাত খেয়ে এসেছি বাঙালি পরিবারে। আফ্রিকার মাছ, হল্যান্ডে গেছি, সেখানেও গিয়ে খেয়ে এসেছি। আফ্রিকার মাছ কেমন ছিল? সমুদ্রের মাছ ছিল। আমি বলে দিয়েছিলাম যে সব মাছ তো খাবো না, তো ভাজা মাছ খেয়ে ভালো করে বানিয়েছেন, খেয়ে এলাম। হল্যান্ডেও তাই হলো, একজন বাড়িতে গেলাম, রাত্রেবেলা খেলাম, সাইকেল চালালাম। ওখানকার যে লাইফস্টাইল বোঝার চেষ্টা। তো আন্দামান নিকোবর তো সারা ভারতবর্ষের ভাষা আছে, তেলুগু, তামিল, মালায়ালিতে উত্তর ভারতের লোক, বাঙালি সব আছেন। সব বাড়িতেই যেতাম, ভাষা শেখা, সংস্কৃতি শেখা এবং মানুষের বাড়িতে তাদের সঙ্গে মেশার জন্য আপনাকে বাড়িতে যেতে হবে, খাওয়া দাওয়া করতে। মাছের যখন কথাই উঠলো, তাহলে বলি যে মুম্বাইতে আপনাদেরই একজন বাঙালির মাছ খাওয়া নিয়ে বিদ্রূপ করেছিলেন। বিভিন্ন জায়গায় আমরা দেখি যে কোথাও বিভিন্ন মাংস বা মাছ ইত্যাদি ভক্ষণের ব্যাপারে একটা আপনাদের পার্টি অন্তত চালু আছে, এটা যে সব কিছু অনুমোদন করেন না। কিন্তু এই যে বাঙালি মাছে ভাতে, আপনি একজন স্বয়ংসেবক প্রথম, দ্বিতীয়ত আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের অন্যতম মুখ, আপনি তো মাছ ভাত খান। সর্বভারতীয় ক্ষেত্রে অসুবিধা হয় এই খাওয়ার বিধিনিষেধ যেহেতু আছে? দেখুন, আমি আন্দামান নিকোবরে গিয়ে মাছ মাংস সব ছেড়ে দিয়েছিলাম, কারণ সামুদ্রিক মাছ আমাদের অভ্যেস ছিল না, মিষ্টি মাছ খাই। আবার এখানে ফিরে এসে মাছ খাওয়া শুরু করেছে, কারণ যার বাড়িতে যাবো এক পিস তো মাছ খেতে হবে বাঙালি বাড়িতে, না ওটা দিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে। তো স্বাভাবিক সেন্টিমেন্টের ব্যাপার, আর এখানকার আবহাওয়ার জন্য ভালো আছে। এখন দেশের বৈচিত্র্য অনেক আছে, একে অন্যের ব্যাপারে মতামত বক্তব্য রাখা অনেকেই রাখে। আমরা আমাদের এখানে লোকেরা বলে মেড়ো, খোট্টা, পাইয়া, বাঙালির নাম দিয়েছে, নেপালিদের একরকম বলে। কিছু কিছু লোকের ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়, আমাদের সমাজ আজ নয়, হাজার হাজার বছর ধরে আমরা এই বৈচিত্র্য নিয়ে বেঁচে আছি। আপনি, আমি এবারে অমরনাথ গেছিলাম, সেখানেও শিবায় জগৎ ধিতায় ওই মন্ত্র পাঠ হচ্ছে, কিন্তু কম্বল গায়ে দিয়ে পুজো করতে, ঠান্ডা বরফ। আবার রামেশ্বরমে যাম, খালি গায়ে ভেজা কাপড় পরে আপনাকে সেই শিবায় জগৎ ধিতায় পুজো করতে হবে ত্রিশূল ধরে। ভগবান এক, মন্ত্র এক, পরিস্থিতি ভৌগোলিক কারণে সব পাল্টে। আমার সৌভাগ্য হয়েছে, আমি, আপনি জানেন, লোক নেতা হয়ে অনেক কিছু করে, কামায়। আমি এমপি হয়ে একটা কাজ করেছি, ভারতবর্ষে যত বড় বড় তীর্থ দর্শন করেছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর 4 মঠ, আরও তীর্থ, এগুলো আমি এই 4-5 বছরে ঘুরেছি। আর এর দ্বারা ভারতবর্ষকে জানার সুযোগ হয়। আগে বিবেকানন্দ, চৈতন্য, অন্যান্য মহাপুরুষরা, গুরু নানক দেব পায়ে হেঁটে ভারত ঘুরেছিলেন। এখন হাইওয়ে করে দিচ্ছেন মোদিজি, বন্দে ভারত করে দিচ্ছেন, বিমানবন্দর করেছেন, ফটাফট ঘুরে আসুন। তো সমাজকে জানার জন্য সমাজের ভাষা, খাদ্যাভ্যাস আপনাকে জানতে হবে, নাহলে মিশতেই পারবেন না। আমাদের কাজ ওটা নিয়ে। অবশ্যই দিলীপদা, আমার না খুব ভালো লাগে আপনার এই বোহেমিয়ান ব্যাপারটা। এই যে চাল চুলো নেই, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, ধর্মস্থানে যাচ্ছেন, আফ্রিকাতে যাচ্ছেন, হল্যান্ডে যাচ্ছেন, বাংলার বিভিন্ন গ্রামে চলে যাচ্ছেন, দারুণ লাগে। আমি শেষবারের মতো এই প্রশ্নটা করব যে রবি ঠাকুরের লেখা তো আপনি খুব পছন্দ করেন, আমি নিজেও শুনেছি আপনার মুখে আগে, যে প্রেম কি একবারও জীবনে আসেনি? কারণ যুগে যুগে ভারতীয় নারী মা পার্বতীরা এরকম চাল চুলোহীন, এরকম সুদর্শন শিবেরই তো প্রেমে পড়েছে, একবারও আসেনি। দিলীপদা, এটা বিশ্বাস করতে পারি? প্রেম বলতে আপনি কোন প্রেমটার কথা বলছেন জানি না আমি। অনেক রকম প্রেম আছে, আমরা রাষ্ট্রপ্রেমে, ভারত মাতার প্রেমেতেই সব কিছু ওর মধ্যে পেয়ে যাই। বাকি সবার ভালোবাসা পাই যেখানে যাই। আপনার ভালোবাসা একরকম, টক মিষ্টি ঝাল থাকেই। বাড়িতে, যার বাড়িতে খেতে যাই, কারা খাওয়ান? মহিলারাই খাওয়ান, মায়েরা, বোনেরা। আমি কি খাই জানে 10 বছর আগের থেকে, যে একদিন গেছি সব রান্না করে রেখে দিয়েছে। আমার মার চেয়েও বেশি জানো না, কারণ মায়ের কাছে তো আমি থাকি না। তো এটাও তো প্রেম এক ধরনের। কিন্তু সাধারণভাবে যেটা আমাদের দেশে রাধাকৃষ্ণের প্রেম আছে, রামচন্দ্র দাসের প্রেম আছে, আর বাকি ভগৎ সিংয়ের প্রেমও আছে।
এখন যে জীবনে যেটাকে মিশন করে নি তার লাইফস্টাইল সেভাবে তৈরি করতে হবে। তা আমার মনে হচ্ছে এটা বেশি জরুরি আজকে আমাদের দেশের জন্য। আমার মতো আরও হাজার হাজার এরকম মানুষ আছেন যারা সব কিছু ছেড়ে সমাজের কাজ করছেন, সেজন্য কিছু ভালো লাগুক। মানে সংসারে এক সন্ন্যাসী হয়েই রয়ে যাবেন আপনি। এভাবেই আছি, আর এটা ভালো লাগে আমার, মানুষের সঙ্গে দেখা করা, থাকা, খাওয়া, গল্প করা। আর আমি কখনো একা থাকি না। আমি মজা করে বলি খালি বাথরুমের ভিতরে আমি একা থাকি, বাকি সবসময় কেউ না কেউ আমার সঙ্গে থাকি। অবশ্যই। না আসলে আমরা এখন রাজ্য রাজনীতিতে দেখছি, আমি কারোর নাম বলবো না, ধরুন কারোর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, আবার একজন ধরা পড়েছেন তার বান্ধবীর লিস্ট এত বড় যে সাংবাদিকরা হিমশিম খাচ্ছে যে কোথায় কোথায় তার বান্ধবীরা ছড়িয়ে আছে। সেক্ষেত্রে দিলীপ ঘোষ, আমি একেবারে ক্যামেরার সামনে বলতে পারি নির্দ্বিধায় তাদের তুলনায় অনেক অনেক সুদর্শন চেহারা, সুপারস্টার তাদের কাছে। দিলীপ ঘোষের কোনো বান্ধবী নিয়ে এটা আমরা ভাবতেই পাচ্ছি না। না, অনেক হয়তো সেই মনোভাব নিয়ে আসেন, কিন্তু কিছুদিন পরে বুঝে যান যে জায়গাটা ঠিক নাই, ভুল জায়গায় এসে গেছে।